তোর জন্ম বা বেড়ে ওঠা একটা মফস্বল শহরে বারাসাত। আমার জন্ম হাসপাতালে, like all of us, pure 90s people, and I am so proud to be 90s। আবার কিছু লোকজন আমি দেখেছি যাদবপুরে আসতে যারা খুব হীনমন্যতায় লোক, কারণ তাদের কাছে যাদবপুরের বাউন্ডারিটা একটা উঁচু বাউন্ডারি। আমি খুব বড় একটা লোক, আমায় বাড়ি ফিরতে হবে, আমার যাদবপুরের বন্ধু বান্ধবরা আমাকে বাড়ি ফিরতে হবে, আমার যে বলতাম বাড়ি ফিরতে হবে ওরা এটা র্যাক দিত, তোর তো আবার বাড়ি ফিরতে হবে, সেটার একটা আলাদা কারণ ছিল। আমার শুধু এইটাই প্রশ্ন তোর কাছে যে আমি তুই করে বলবো তো, সেটা হচ্ছে যে যে কারণগুলো ডেকেছি সেগুলো আমিও জানতে চাই। বিদ্যাফুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ থেকে অর্থাৎ এই ভিডিও থেকে শুরু হচ্ছে আমাদের নতুন সেগমেন্ট, অর্থাৎ আমাদের পডকাস্ট সেগমেন্ট, যার নামটা খুব ইন্টারেস্টিং, কন্ট্রোল পি। তো আমাদের এই পডকাস্ট সেগমেন্টে একদম ফার্স্ট এপিসোডে আমাদের প্রথম গেস্ট অরিত্র গাঙ্গুলি। অরিত্রকে আপনারা সকলেই চেনেন, একাধিক বিনোদন মাধ্যমে আপনারা দেখেছেন, কিন্তু কেন আজকে অরিত্রকে দিয়ে আমাদের এই সিরিজটা শুরু করা, তার কতগুলো কারণ আছে, সেগুলো আমরা এক এক করে আসবো। তার আগে অরিত্রকে বলি, অরিত্র আমাদের এই নতুন শোতে তোকে মানে অনেক কি বলবো স্বাগত, ওয়েলকাম। যদি ওটা মানে নিয়ম না যে কোনো গেস্টকে আপনি আগে করেন, আমার শুধু এইটাই প্রশ্ন তোর কাছে যে আমি তুই করে বলবো তো, ডেফিনেটলি আমরা খুব ইনফর্মাল, সেটা হচ্ছে যে যে কারণগুলো ডেকেছি সেগুলো আমিও জানতে চাই। ওয়াই তো বলবো ইত্যাদি প্রভৃতি ডান দিক বাদিক নানা রকম প্রশ্নতে আমরা আসবো, কিন্তু তার সবার আগে আমরা আমাদের দর্শকদের জানিয়ে রাখি যে এই যে বইটি আপনারা দেখতে পাচ্ছেন, অরিত্রর অনেকগুলো পরিচয় আছে, এইটা হচ্ছে অরিত্রর প্রথম বই। মানে বই মানে লিখিত বই। আমরা তো অনেক বই। আচ্ছা, ওকে। তো আমরা একটু অরিত্র একটু আমার এই বইটার থেকে যেটা নিজের মানে খুব ব্যক্তিগত ফেভারিট, সেইটা একটু তোকে পড়ে শোনানোর একটা ব্যাপার। লিখে আবার পড়তে হবে, লেখাপড়া করতে হবে, আগে 32 নম্বর পাতা, তাই না? হঠাৎ শেষ কবে মা চুল ঠিক করে দিল, কবে শেষ শুনেছিলে বাবার আঙুলের কল, হঠাৎ এসব মনে এলে যেন শিশুটি মরেনি আজও মনের ভিতর। চমৎকার। এই বইটার নামটা খুব ইন্টারেস্টিং, মফস্বলী স্ক্রিনশট। তোর জন্ম বা বেড়ে ওঠা একটা মফস্বল শহরে বারাসাত। আমার জন্ম হাসপাতালে, like all of us। সেই হাসপাতাল থেকে ট্রান্সফার হয়ে গেলাম আমার পৈতৃক বাড়ি এবং আমার ঠাকুরদার তৈরি করা বাড়ি, যেটা বারাসাত 44 পরগনা। আমার ধারণা ছিল পৃথিবীটা বারাসাতের বিয়ন্ড নেই যতদিন আমি বড় হয়েছি, কারণ আমার ছিল হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে কিছুটা গিয়ে খেলার মাঠটা, বিকেলটা ওখানে কেটে যেত, আর কারেন্ট চলে গেলে সন্ধ্যেগুলো আমাদের বারান্দায় কেটে যেত। গরমের ছুটিতে আমাদের যাওয়ার জায়গা ছিল দুটি, পিসির বাড়ি, মামার বাড়ি। Pure 90s people, and I am so proud to be 90s। এইটা হচ্ছে অরিত্রকে টাকার একটা অন্যতম কারণ। আচ্ছা, এবার তারপর হলো স্কুল, যেটা আমার গঙ্গানগর, সেখানে নীলেন্দ্র স্কুল, সেখানে যেতে যখন শুরু করলাম আমি কতগুলো জায়গার নাম শুনতে শুরু করলাম, নাগের বাজার, উল্টোডাঙা, একটু আছে, হ্যাঁ মানে বন্ধুদের বাড়ি ওখানে। তারপর শুরু হলো টিউশন পড়তে যাওয়া, আমার স্কুলের টিচারের কাছে যেতাম নাগের বাজার, সেটা হলো বিগ ডিএনএ বলে একটা বাস রুট আছে, এখনো আছে। তো সেই ডিএনএটা চাপতাম, ওটা সোজা, এবং বাড়িতে খুব চাপের ব্যাপার ছিল। আমি যখন 8-9 এ পড়ি, প্রথমবার যাচ্ছি, মানে 10 বার করে, আর তখন তো সেলফোন নেই, ইউ ক্যানট বি ট্র্যাক, ইজ এ গুড থিং। তো সেই সময়টা আমরা বেশ ভালো কাটিয়েছি। তারপর তো স্কটিশ কলেজে 11-12 পড়লাম, যাদবপুর হয়ে গেল। তো তুইও যদুবংশীয়? আমি যদুবংশীয়, কিন্তু যে কারণে লোকে যদুবংশীয় বলে তা একটা গুণ বা অপগুণ আমার নেই। কারণ আমার মনে হতো এই যে একটা প্রচন্ড বিপ্লবী মানসিকতা যাদবপুরে ঢুকলেই ওটা একটা কালচারাল এফেক্ট।
সেই বিপ্লবটা কিন্তু অনেক বেশি সময় ধরে আমি মানুষজনকে দেখেছি, তার পিছনে কারণটা কখনো করি এটা কিছুটা হ্যাশট্যাগের অনেকের সম্ভাবনাটা বেশি। আমি তাদের বলবো না যারা খুব কোর জায়গায় গিয়ে কাজ করেছে, যারা জেনুইনলি এখনো কাজ করছে। আমার চেনা বেশ কিছু সিনিয়র মানুষজন আছে কোনো আমার ডিপার্টমেন্ট নয় অন্য ডিপার্টমেন্টে, যারা এখনো পাহাড়ে কাজ করছেন বা যারা প্রান্তিক মানুষ তাদের জন্য কাজ করছে, যারা জেনুইন। কিন্তু তুই যদি 10 জন দেখি হ্যাশট্যাগ বিপ্লবী, তার মধ্যে তুই ধরে নে নেক্সট 7 জনকে তুই পরবর্তী স্টেটাসটা দিতে থাকবি, মানে তাদের জীবনের 10 বছর পর ক্যাম্পাস ছাড়ার পর, যে হয়তো ক্যালিফোর্নিয়া, স্যান ফ্রান্সিসকো, লন্ডন এরকম সব জায়গায়। তো বিপ্লবটা তারা তাদের মতন করে দেখে, কিন্তু আমার কাছে যা মনে হয় যে যারা থেকে যায়, যারা রোজকার বাস ট্রাম ঝামেলা পলিউশন এই শহর বা এই রাজ্যটা জুড়ে থাকে, তারা বিপ্লবটা রয়েছে, তাদের জন্য কোনো ত্যাগ দরকার। সো আমার ওইরকম কোনো নেই না। আমি কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে যেতাম, যেটা যাদবপুরে ফাঁকা হয়ে যেত, এই ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন বন্ধু বান্ধবরা হাওয়া, মানে যারা টিপিক্যালি যাদবপুর। আমি দেখতে খুব ভালোবাসি, আমি সব দেখি, আমি RRR দেখি, আমি বল যে আমি সত্যজিৎ রায় দেখি। আমি ছোটবেলায় যখন আমার ফিল্ম স্টাডিজ ছিল ফার্স্ট সাবজেক্ট হিসেবে, তখন আমি ওই মাস্টার্স যারা কুরোসাওয়া, ফেলিনি, ট্রুফো, এই ওইটার মনে পড়ে যাচ্ছে ওই সিনেমাটা। বল না না Y2K না, আরে আমাদের বিখ্যাত রবি ঘোষের সিনেমাটা রে, যেটা গল্প হলেও সত্যি, মানে ওই ভদ্রলোক ছিল না ট্রুফো, ওই ধরনের লোকজন যেমন আছে। আবার কিছু লোকজন আমি দেখেছি যাদবপুরে আসতে যারা খুব হীনমন্যতায় লোক, কারণ তাদের কাছে যাদবপুরের বাউন্ডারিটা খুব একটা উঁচু বাউন্ডারি, তারা বাংলা মিডিয়াম থেকে এসেছে। এবার পড়ানোর যখন মিডিয়ামটা হয়, বেশ কিছু সংখ্যক মানুষজন অসুবিধা হতো, কারণ তারা ইংরেজি মিডিয়াম থেকে আসে। আর ইতিহাস সাবজেক্ট, আমি যে সাবজেক্টটা পড়েছি সেখানে বাংলায় খুব কম পড়াতে দেখেছিল, ওরা খুব ইংরেজিতে পড়াতে, কারণ বিষয়টাই ওরকম। হয়তো সেই আগে রেনেসাঁ, বাংলায় নিশ্চয়ই ভালো বই আছে, কিন্তু বেস্ট বইগুলো বিদেশি লেখকদের, তারা তাদের দেশের সম্পর্কে লিখছে, সেগুলো রেফারেন্স পয়েন্ট যখন আসছে তখন বাংলায় অনুবাদ করাটা সম্ভব। তো সেইটাও দেখেছি। আবার কিছু মানুষজনকে দেখেছি যারা কমপ্লিটলি বোঝেন, যারা তোয়াক্কাও করতো না ক্লাসে যেতে, যারা একটা কমপ্লিটলি অন্য কিছু করেছে লাইফে হয়তো পড়ে। সো দেয়ার আর এ মিক্স অফ পিপল, যেখানে আমি কোনোটাতেই ফিট করি না, কারণ আমি খুব বড় একটা লোক। আমায় বাড়ি ফিরতে হবে, আমার যাদবপুরের বন্ধু বান্ধবরা আমাকে বাড়ি ফিরতে, আমার শুরু যে বলতাম বাড়ি ফিরতে হবে, ওরা একটা র্যাক দিত, তোর তো আবার বাড়ি ফিরতে হবে, সেটার একটা আলাদা কারণ ছিল। আমি খুব ঘরোয়া, আমি কলকাতা অসম্ভব ভালোবাসি। আমার বন্ধুর সাথে, মানে আমরা 2 জন বন্ধু, 3 জন বন্ধু, একজন সাত্তকী আর একজন স্বতন্ত্র, আমরা 3 জন মিলে বহু হেঁটে বেরিয়েছি কলকাতা। মানে এটা পয়সা ছিল না একটা কারণ, দ্বিতীয়ত আমরা মানে ময়দান বল, ধর্মতলা বল, কলেজ স্ট্রিট বল, লেক বল, এই সবগুলো চষে বেড়াতাম কোনো উদ্দেশ্য ছাড়াই। সেই উদ্দেশ্যহীনতাগুলো এখন মনে হয় যে শহরটা কোথাও একটু একটু করে ভেতরে ঢুকে। আমার একটা সিনিয়র খুব ভালো কথা বলেছিল, সিনিয়রটি এখন আমেরিকা, সে বলেছিল যে শোনো, শহরটা চিনো, শহরটা না চিনে যদি কোনোদিন রাস্তা হয় বাড়ি ফিরবে, আজকে দাঁড়িয়ে কথাটার একটা কমপ্লিট অন্য মানে আছে, কমপ্লিট অন্য মানে। তখন ব্যাপারটা খুব প্র্যাকটিক্যাল ছিল, কারণ সেও একটা, সে বোধহয় গড় বেতার ছিল, সে পড়তো হচ্ছে তোর জিওলজি, তার দেখা যাদবপুর ইজ এ ভেরি ডিফারেন্ট যাদবপুর। আমি আসছি বারাসাত থেকে, আমার কাছে যাদবপুর মানে নেম ড্রপিং না করেই আমি বলছি যে সাত্যকী ব্যানার্জি যে গান করে সে আমার ক্লাস, কমলিনী মুখার্জি যে রবীন্দ্রসঙ্গীতের স্টলওয়ার্ড, সে তখন ইংরেজি পড়ছে আমার ব্যাচ, মানে সেম ব্যাচ, ডিপার্টমেন্ট আলাদা। পরবর্তীকালে আমি যাদবপুর ছাড়া পড়াশোনা, স্বস্তিকা মুখার্জি ভর্তি হয়েছেন যাদবপুর। তো এইগুলো আমার কাছে খুব একটা কিছু ইমপ্রেসিভ ব্যাপার ছিল না, কারণ আমি জানতাম এরা এরকম কিছু করবে আগামী। এবার মজার ব্যাপারটা হচ্ছে যে এইটাকে যখন আমার ইমপ্রেস করেনি, আমার শুধু জায়গাটা ভালো লাগে, আমার ভালো লাগবে মাঠটা, একটা সুন্দর রোদ পড়ে যাবে, এখনো পরে আশা করি, যেটা হচ্ছে এই শীতকালে
আমি বলছি 1 নম্বর লাস্ট কবে গেছিস যাদবপুরে? ও একটা মজার ঘটনা গেছে, বলছি এটা শেষ করে বলছি। তো তুই 1 নম্বর গেট, যেটা আগে স্টেশনের কাছে গেট, সেটা দিয়ে হাঁটতে থাকলে ডান হাতে পড়বে তোর ইউনিয়নের ঘরটা, ফেটসু, যেটা ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনিক্যাল স্টাডিজ ইউনিয়নটা। সেটা থেকে এগুলো একটা গোল গাছ, মানে গোল বেদিওয়ালা গাছ আছে। সেই বেদিটা ক্রস করে ডান দিকে তাকালে সকালের রোদটা এসে মাঠটাকে একটা স্কোয়ার মতন করে। অনেক বন্ধু বান্ধব ক্যান্টিনের পাশে, ক্যান্টিনের উল্টো সরি, যেটা বড় মাঠ, বড় মাঠ। আর আমি লাস্ট যাদবপুর গেছি এটা অদ্ভুত কারণ, আমার এক বন্ধু দাদা প্রিয় বারাসাতে, তার ছেলে কম্পিউটার সায়েন্সে ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ার কি অ্যাবাউট টু পাস আউট এখন। তো ওরা একটা ইভেন্ট অর্গানাইজ করে, ইন্টারনাল ইভেন্ট, যেখানে প্রচুর বাইরের ইউনিভার্সিটি, বাইরের ডিপার্টমেন্টদের ডাকে, এবং ওদের একটা সেগমেন্ট ছিল যেখানে ওরা একটা হিউমারাস ওয়েতে একটা কোনো থিওরি অফ সায়েন্স বা থিওরি অফ ফিজিক্স বা হোয়াটএভার ওটা প্রেজেন্ট করবে। For the technical reasons, they had their department there. আর to look into the aesthetics of it, মানে সেটা কতটা মজার কি নয়, they invited me. এবার আমি না খুব অবাক হয়ে গেছি, যাদবপুর টেকনিক্যাল ডিপার্টমেন্টে আমায় কেন ডাকে? ঝিলিতে শুধু বন্ধুদের কাছে যেতাম সিগারেট চাই, কারণ ওদের পয়সা। তো এই মজাটা করতে যেতাম। তো সেটা করতে গিয়ে লাস্ট যাদবপুর গেছি ধরে নে ওই জুন জুলাই হলো, এই বছরই। হ্যাঁ এই বছরই। যাদবপুর কিছু না কিছু ভাবে যাওয়া হয়ে যায়। তো বারাসাত থেকে স্কটিশ হয়ে যাদবপুর, একদম সেখান থেকে এফএম এর বিষয়টা তার আগে একটা ছোট জার্নি আছে। সেটা হচ্ছে আমি রিয়েলাইজ করলাম যে আমি লিখতে চাই। কি লিখবো, কেন লিখবো আমি কিচ্ছু জানি না। আমার 2-3টে জিনিস ভালো লাগতো। একটা হচ্ছে সাহিত্য। আমি দেখুন সাহিত্য লিখতে গেলে তো আমি কেউ, there is a huge history of সাহিত্যিক already existing, তো ওইটাই লাভ। তারপর আমার যেটা ইচ্ছে ছিল বিজ্ঞাপনে যাওয়া, তো একটা ছোট্ট ক্রিয়েটিভ এজেন্সিতে ওই যা হয় যে এজ এ ট্রেনি ঢুকলাম। সাবান, তেল, দাঁতের মাজন, বৈদ্যনাথ বলে একটা ব্র্যান্ড ছিল, এখন আছে, তাদের কিছু কিছু তেল এইসবের জন্য চলছিল বেকারে। একটা ফার্টিলাইজার কোম্পানি ছিল কৃষি বিজ্ঞান বলে, আমার এখনো মনে আছে ব্র্যান্ডগুলো, খুব অড রকম ব্রিফ আসতো। তো সেইগুলো করতে করতে তারপরে আমি চলে যাই কমপ্লিটলি একটা অন্য প্ল্যাটফর্মে, যেটা নাম ই-গ্রিটিং। আমি জানি না তুই পাঠিয়েছিস কিনা কখনো। হ্যাঁ, 1 2 3 গ্রিটিংস বলে একদম শুরুর দিকে তখন একটা ব্র্যান্ড ছিল 2006 5 3 অনওয়ার্ড। তো সেটা করার পর আমি চলে যাই আরো একটা টেকনিক্যাল দিকে, যেটার নাম হচ্ছে ই-লার্নিং। সো ই-লার্নিংটা করি আমি টাটার সাথে। সেই আমার প্রথম কর্পোরেট টাটা ইন্টারঅ্যাক্টিভ সিস্টেমস বলে তখন একটা ই-লার্নিংটা মানে কি ব্যাপারটা, মানে ইন্ডাস্ট্রি তো মানে ই-লার্নিং এর কাছে। So I cannot comment on the current trend of e-learning because প্রতিদিন বদলায় এই প্ল্যাটফর্মটা, মানে এই ধরনের টেকনিক্যাল লেড কাজ সেটা প্রতিদিন বদলাচ্ছে। আমরা যখন শুরু করেছিলাম তখন ই-লার্নিং কোম্পানির আমার বাড়িতেও বোঝা গেল, টাটার কোম্পানি তো বুঝলাম, কাজে একদিকে অ্যাসিওর যে আচ্ছা ঠিক আছে টাটা ভালো যা হয় মতো তোমার। তারপরে বললো যে করতে তোকে কি হবে, লিখতে হবে। লিখতে হবে মানে কি করে তোমায় বোঝাই বলো তো? আচ্ছা ঠিক আছে, ধরো একটা পোস্টাল কোম্পানি আছে রয়্যাল মেইল বলে, যেটা ইউকে সবাই ব্যবহার করে। সেই কোম্পানিটা আমার প্রথম যে প্রজেক্ট, সেই কোম্পানিটার জন্য একটা ই-লার্নিং কোর্স তৈরি করা হচ্ছিল ফর পোস্টম্যান এন্ড পোস্ট who will deliver those letters or packages and whatever. তাদের সেফটি এন্ড সিকিউরিটি। তুই ভাব কেসটা, একটা ইংরেজ সে কিভাবে চিঠি দেওয়ার সময় নিজের সেফটি বজায় রাখবে, সেটা ঠিক কলকাতা থেকে লিখে দিই। সেটা ই-লার্নিং, আমি একা নই, আমার একটা আমি পার্ট অফ এ টিম। সেটার ই-লার্নিং প্রজেক্টটা তৈরি হচ্ছে খাস কলকাতায়। মানে হিস্টোরিক্যালি দেখতে গেলে কিন্তু একটা দারুণ ব্যাপার। কে বলেছে যে মানে বাঙালি ইংরেজিতে হয়? নেই, এটা খুব ভুল ধারণা। ইংরেজিকেও ভয় করে না, ইংরেজিকেও ভয় করে না। এবার মজার ব্যাপার হলো যে সেইখানে আমরা এটাও লিখছি যে ওখানে বরফ যখন পড়বে
করবে, তাদের কি ধরনের জুতো মোজা জামা টুপি পরে বেরোবে, আবার যখন কোনো প্যাকেজে লিকেজ হবে সেটা অ্যানথ্রাক্স কিনা সেটা কিভাবে রিয়েলাইজ করবে। তো আমার কাজটা ছিল যে ব্রিফ আসতো। It was one of the biggest e-learning project done by Tata Interactive, মানে in hours, প্রায় 21 ঘন্টা না 22 ঘন্টার কন্টেন্ট ছিল। তো সেটার গ্রাফিক্স ছিল, সেই গ্রাফিক্স অনুযায়ী ইন্টারঅ্যাক্টিভ গেমস ছিল, মানে 4 রকম ভাবে তখন আমরা অ্যাপ্রোচ করেছিলাম প্রজেক্টে। একটা স্টোরি টেলিং, একটা গেমস এন্ড কি বলে গেমস এন্ড আরেকটা কি ছিল সেটা আমি ভুলে গেছি, আর একটা ছিল মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, যেটা গিয়ে আর কি তোর অ্যাসেসমেন্টটা করবে। সো এই পুরো ডিজাইনটা, কন্টেন্ট ডিজাইনটা আমার টিম লিড ছিলেন, তার আন্ডারে আমরা 4-5 জন ছিলাম, একটা গ্রাফিক লিড ছিলেন, তার আন্ডারে 4-5 জন ছিলেন। সো উই হ্যাড গ্রেট ফান ক্রিয়েটিং দ্যাট। সেটা করার পর আমি বুঝলাম যেটা আমি করতে চাই। ওকে, ওই প্রজেক্টটা যখন শেষ হলো আইডিয়া লিখতেই তো চেয়েছি, এইটা লিখতে চাচ্ছি। I still wanted to write a campaign, I still wanted to write a catchline, I still wanted to write a copy. আমার তখনকার একজন কলিগ, বিশাল বড় নাম রেডিওতে, তিনিও তখন টাটা ইন্টারঅ্যাক্টিভ ছেড়ে আবার রেডিওতে ফিরছিলেন। আমি তাকে বললাম যে দেখ না, তোমাদের ওখানে যদি বিচার বললো না, আমাদের এখানে তো টিম মোটামুটি ফুল, একটা নতুন রেডিও স্টেশন খুলছে ওই বিল্ডিং এ, আমি যে বিল্ডিং এ চাকরি করতাম সেটার গ্রাউন্ড ফ্লোরে অফিস, তুমি একবার দেখা করবে, আমি বলে দেবো। আমি বললাম দেখা করতে, একটা রিটেন টেস্ট হলো, কিছুদিন পর আমায় ফোন করলো যে হ্যাঁ উই আর ওকে উইথ ইয়োর টেস্ট, বাংলা পরীক্ষা, বাংলায় লেখা ছিল, করে ইউ ক্যান জয়েন আস। সাবাদ আই প্র্যাকটিস, একটা কিছু ক্রিয়েটিভ করতে চলেছি, একটা রেডিও স্টেশন। এবার বাড়িতে টাটার চাকরি ছেড়ে দিবি, রেডিওতে যা, রেডিওতে তুই কি করবি? আমি বললাম, আবার বললাম লিখবো। ওরা আরো কনফিউজ, টাটার চাকরিতে লিখতিস, বুঝতে পারতাম টাটার চাকরি। আমার বলছি রেডিওতে যাচ্ছিস কিন্তু লিখবি, লোকে তো অ্যানাউন্স করে রেডিও, আমি ওই যেটা অ্যানাউন্স করবে সেটা আমি এই করে বাড়ি সামলাম। তারপর জিজ্ঞেস করে যে কোন কোম্পানি, আমি কপাল বলে এটা রিলায়েন্স, তখন জাস্ট কেম ইনটু প্লে, বিএফ। তো তখন আমি যখন জয়েন করি বিএফ এর তখন স্টুডিও তৈরি হয়েছে, আমরা তখন সেক্টর 5, হ্যাঁ সেক্টর 5, ওখানে আমার প্রথম কর্পোরেট অফিস। তারপর আমার এফএম এর যাত্রা শুরু ওখানে। ওই আগের অফিসটা ছিল 6 তলায়, বিএফ হলো 9 তলায়। পুরনো কলিগদের সাথে দেখা হতো, ইত্যাদি প্রভৃতি, খুব মজা হয়েছে। মানে বিএফএম is a huge part of my life to start a career মিডিয়াতে, যার কোনো অভিজ্ঞতা নেই, যার কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নেই মিডিয়াতে, সেইগুলোতে somehow to crack it, it was a big part of my life। এবং আজীবনের কতগুলো বন্ধুত্ব তৈরি হয়েছে, আজীবনের কতগুলো স্মৃতি তৈরি হয়েছে, শিক্ষা তৈরি হয়েছে, লার্নিং তৈরি হয়েছে, আনলার্নিং তৈরি হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট, লার্নিং এর থেকে আমার মনে হয় আনলার্নিং গুলো ভীষণ ইম্পর্টেন্ট। তো এই করে রেডিও, তারপর অনেকবার ভেবেছি রেডিও ছেড়ে দেবো, বাট রেডিও kept happening till 2023 when pandemic hit, আর আমরা বাড়ি থেকে বসে কাজ করছিলাম। then I realized, আমার বন্ধু বান্ধব যারা এই মুহূর্তে রয়েছে, we all realized যে কোথাও একটা রেডিও গিয়ে থেমে যাচ্ছে, এর বিয়ন্ড যেতে পারছে না। মানে আমি যদি তোকে একটা খুব সিম্পল এক্সাম্পল, রেডিও আমরা কেন শুনি? গান শোনা প্রাথমিক। সেকেন্ড অপশনটা কি ছিল? যখন কলকাতায় এফএম বুমটা, তার কারণ হচ্ছে পার্টিসিপেট, করতে পারছি, গান রিকোয়েস্ট করতে পারছি, we could win contest, we could go and see an event. এই টাচ পয়েন্টস গুলো, হিউম্যান টাচ পয়েন্ট, প্যান্ডেমিক এসে দেখালো যে হিউম্যান টাচ পয়েন্টস গুলো ছাড়াও রেডিওকে চালিয়ে নিয়ে যাবে। এবার এর জন্য সবারই তো একটা ব্যবসা আছে, সবাই এরকম হয়ে যাচ্ছে। আজকে বেশ কয়েকটা রেডিও স্টেশনের স্টুডিও সাইজ কমে গেছে, বেশ কয়েকটা রেডিও স্টেশন, একটা রেডিও স্টেশনে তো স্টুডিও নেই, ওয়ার্ক ফ্রম হোম সিন্স প্যান্ডেমিক। না তাহলে এটা কি করে হতে পারে যে একটা আমরা যেটা দেখেছি, মানে আমি তো নিজের চোখে দেখেছি যে বহু এফএম স্টেশনে একটা সাউন্ড প্রুফ রুম, এই প্রোডিউসার থাকছে, এই মিক্সিং আছে। ডিউরিং প্যান্ডেমিক এই মডেলটা সবাই ভুলে গেল। শুট করতে হলে বাড়িতে ল্যাপটপ চলে যাবে, রেকর্ডিং সেটআপ চলে যাবে, সে রেকর্ড করবে একটা সাউন্ড প্রুফ জায়গা থেকে, তারপর তার একটা প্রসেসিং হয়ে যাবে সাউন্ড ইঞ্জিনিয়ার দিয়ে, যারা আর একটু নয়েজ গুলোকে কমাবে, করে সেটা
ব্রডকাস্টের মতো হয়ে যাবে। এই মডেলটা এটা রেডিও স্টেশন কন্টিনিউ করতে হবে। তাদের স্টুডিওটা নেই, তারা অল ওয়ার্ক ফ্রম। তাদের কিছু প্লাস পয়েন্ট আছে, তার কিছু চ্যালেঞ্জেস আছে, আর শ্রোতা হিসেবে যেটা আছে যে আমার টাচ পয়েন্টটা কোথায়। আজ আমি তোকে স্টুডিওতে নাম্বারে ফোন করতে পারতাম। দ্যাট ওয়াজ মাই ওয়ে আউট ফ্রম আ লট অফ ক্লাটার ইন মাই লাইফ। আমি যেভাবে রেডিওকে দেখি, যে রেডিও আমার বন্ধুর মতো, এখনো বিশ্বাস করি যে বাকি সব মিডিয়াম, সব একটা বইতে আমরা আমাদের মতো ইমাজিন করছি, তাই একটা ভিডিওতে আমাদের কিছু করার নেই সোয়াইপ করা ছাড়া, বা একটা গান শোনা ছাড়া তার ভেতরে আমাদের ইমোশনস গুলো তৈরি হচ্ছে। এখানে কোথাও কোনো হিউম্যান ইন্টারঅ্যাকশন নেই। লেখক লিখে চলে গেছে, ভিডিও মেকার ভিডিও বানিয়ে চলে গেছে, গান যারা বানিয়েছেন তারাও চলে গেছে, আমরা একটা এন্ড প্রোডাক্ট পাচ্ছি। একটা রেডিও শো ইজ সো লাইভ এন্ড সো হিউম্যান যে ইউ ক্যান দ্য আরজে উইল আস্ক ইউ টু কল ইউ আপ, আমার একটা ফোন করো, তুই তোর পছন্দের গানটা রিকোয়েস্ট করছিস, সেটা নিয়ে একটা কি আছে তো এই বিষয়ে আপনার কি মতামত? রাইট, তোর একটা কনভারসেশন হচ্ছে। এবার আমি খুব উত্তেজিত ফোন করছি। আমি তোকে একটা খুব সিম্পল एग्जांपल দিচ্ছি। পোস্ট আমফান, যেদিন আমফান হিট করলো তার পরের দিন আমরা শো আপলোড করতে পারিনি, কারণ ইন্টারনেট গুলো কানেক্টিভিটি ছিল না। রাইট রাইট। সো ওভারনাইট শো আপলোড হয়। কি করা যায়? আমি আমার বাড়ি থেকে বেরোলাম, প্রবীণের বাড়ি থেকে বেরোলাম, আমরা দুজন পৌঁছলাম রেডিও স্টেশন। সেই পৌঁছানোটা আলাদা একটা গল্প, সেটাতে আমি জানি না। এবং সেদিন অনেক কলেজ ছিল, তার মধ্যে একটা লোক ফোন করে বলেছিল, দাদা তোমার গলাটা শুনতে পেয়ে অনেক ভালো লাগে। একটা আত্মীয়তা তৈরি হয়ে যায়। শুধু আত্মীয়তা না, ইটস বিন এ ডিজাস্টার, এভরিথিং ইজ অল ওভার দ্য প্লেস। আমি বোঝাতে চেষ্টা করছি, এর মাঝখানে একটা ভয়েস আছে যে আমি অ্যাসিওর করতে একটা কিছু বদলায়, একটা কিছু তোমার লাইফে একটা কনস্ট্যান্ট আছে। এটা সাচিনের মতো, বাকি সবাই আউট হয়ে যাচ্ছে, সাচিন লাগে। সো এই যে হোক, এই যে আশা, বা এই যে হিউম্যান পয়েন্ট অফ টাচ, এটা রেডিওর মতন আর কেউ পারে। আমরা কথা বলতে না, এই পডকাস্ট ফরম্যাট বল, আমরা পাড়ার মোড় বল, আমরা কলেজের ঠিক বল, যে আমার মনের অফিসের ক্যান্টিন বল, এক্স্যাক্টলি রেডিওতে সাধারণত লোকে আরজেদের শুনতে পায়, যারা তোরা দীর্ঘদিন ধরে সেই আরজেদের শুনে যে একটা বড় টিম কাজ করে, মানে যারা তোরা পোশাকি ভাষার প্রডিউসার সেই কাজটা করেছিস, কি মানে তোরা তোদের যে গান সিলেকশনের যে ব্যাপারটা, এইটা কিভাবে হয়? এটা সো এটার জন্য একটা স্পেশালাইজড রোল আছে যার নাম মিউজিক ম্যানেজার। ওকে, তার জন্য তোকে মিউজিশিয়ান হতেই হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। বলে ভালো মিউজিক, ইফ ইউ আর মিউজিশিয়ান ইউ হ্যাভ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ, যে তুই গানগুলো চুজ করবি, কোন গানের পর কোন গানটা বাজবে, বা কোন তাল রেখে গানের পরপর লিস্টটা সাজাবি, সেটা একটা। আর কিছুটা কমন সেন্স কাজ করে, যেমন যদি বৃষ্টি পড়ে শহরে, তাহলে বৃষ্টির গান আমরা শুনতে ভালোবাসি। যদি পুজো চলে, আমার একটা খুব ইচ্ছে ছিল কোনোদিন এরকম একটা প্লেলিস্ট হবে কোনো রেডিও স্টেশনে, যে মাইকে যে গানগুলো বাজে সেইটা সকাল থেকে বাজবে, সো এরকম ভাবে একটা রোল আছে মিউজিক ম্যানেজারের, যে 90% অফ দ্য কন্টেন্ট ইন 80% অফ দ্য কন্টেন্ট ইন অ্যান আওয়ার সেই লোকটা ম্যানেজ করে। লোক বা এই আমি দুজনকেই দেখেছি ভালো। তো আমার মনে হয় যে যারা বিহাইন্ড দ্য সিন থাকে, তাদের প্রথম কাজটা হচ্ছে যে একটা ট্যালেন্টকে বোঝা, যে অন এয়ার যাচ্ছে বা যে ক্যামেরার সামনে আসছে, সেই লোকটাকে, হিউম্যান বিংটাকে আগে বোঝা, যে এর এক্সাইটেডটা কি, এই কোন জায়গাটা কমফোর্টেবল, কোন জায়গাটা কমফোর্টেবল নয়, হাউ টু ডিল উইথ দ্য এভরিডে আপস এন্ড ডাউনস। কারণ প্রত্যেকটা মানুষ রোজকার দিনে, সে পারফর্মার হোক, ব্যাকএন্ডে হোক, ক্যামেরায় থাকুক, তার একটা পার্সোনাল চয়েস থাকে। শুধু চয়েস না, তার একটা পার্সোনাল ভালো লাগা খারাপ লাগা নিয়ে তার দিনটা শুরু হয়। তো সে কি মুডে আছে ইন কেস অফ ট্যালেন্ট। আর একটা ইম্পর্টেন্ট যেটা ব্যাপার, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং কন্টেন্ট, যে কার দ্বারা কোনটা হবে, কার দ্বারা কোনটা বেস্ট হবে। আজকে সচিন টেন্ডুলকার মিডল অর্ডার টেস্টে যতটা সফল, সে ওপেনার হিসেবেও সফল, কিন্তু ওয়ানডে ফরম্যাটে তাকে আমি উপরে তুলে আনবো। মানে রোহিত শর্মা সবচেয়ে বড় উদাহরণ, সবথেকে বড় উদাহরণ। সো এইবার আমার যেটা মনে হয় যে
যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন, যারা বিহাইন্ড দ্য সিন কাজ করেন, ট্যালেন্ট ম্যানেজ করেন, এই সবকটা রোলের সব থেকে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মানুষটাকে বোঝান সেকেন্ড সে কি ধরনের কন্টেন্ট করতে সব থেকে এনজয় করে, কারণ অডিয়েন্সও এনজয় করবে তার সাথে। আজকে এমন একটা কন্টেন্ট করতে বলা হচ্ছে, আর যদি আমার গান গাইতে বলা হয় তাহলে যারা শুনছেন তারা সুইসাইডও করতে পারে। সো আমি সেটাতে যাচ্ছি না, বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে একটা মানুষ কি করতে সব থেকে ভালো পারে তাকে দিয়ে বেস্ট আউটপুট সেই কাজটা করি। এটা একটা টিমের দায়িত্ব। কিন্তু এটা মানে আমি যেটুকু দেখেছি মানে শ্রোতা হিসেবে তোদের বিরুদ্ধেই বলবো যে এখানে রেডিও ইন্ডাস্ট্রিকে রিপ্রেজেন্ট করছি, একটা খুব একটা দুঃখের জায়গা আমাদের অনেকেরই থাকে যে অমুক স্টেশন, আমি নাম নিচ্ছি না কোনো স্টেশন, অমুক স্টেশন বাংলা গান একেবারেই বাজায় না, অমুক স্টেশন বাংলা হিন্দি মিলিয়ে বাজায়। তো এইগুলো কি কারণে হয়? এগুলোর বিভিন্ন কারণ। সে ফর এক্সাম্পল আজকে একটা খবরের কাগজে হিন্দি খবর ছাপে, এখানে কি কোনো বাংলা কিছুই দেখতে পাই আমরা? সেরকম একটা রেডিও স্টেশন আমি কাজ করতাম যে সারাদিন হিন্দিতেই কথা বলতো, হিন্দিতেই হিন্দি স্টেশন। সো সেখানে বাংলার কন্টেন্ট কখনোই এন্টারটেইন হতো না, কিন্তু আমরা কলকাতা রিলেটেড এমন কন্টেন্ট করতাম বা আমরা কলকাতার যারা গুণী মানুষজন তাদেরকে নিয়ে আসতাম, বা যারা সেই মুহূর্তে শহরে ট্রেন্ডিং বা কলকাতার যারা ফর এক্সাম্পল আমি বলতে চাইছিলাম যারা ফিল্ম আর্টিস্ট, যারা গানের আর্টিস্ট, এরকম অনেক শোজ হয়েছে যেখানে আমরা বাংলা ব্যান্ডকে প্রমোট করি। আমি একদম ঠিক এই জায়গাটায় আসতে, তাহলে তার মানে শ্রোতা আছে, শ্রোতার কাছে পৌঁছানোটার জন্য বিভিন্ন মাধ্যম আছে। এবার অ্যাজ এ ব্র্যান্ড ইউ চুজ, যেমন এগুলো সব একটা নেটওয়ার্কের আন্ডারে, এরা কেউ অটোনমাসলি ফাংশন করে না। ওকে, এদের একটা হেড অফিস আছে। আচ্ছা, সেখান থেকে আজকে ফর এক্সাম্পল যদি বিদ্যাস্তু সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, তার কোডটা তো থেকে যাবে যেটা কলকাতা ডিসাইড করছে, তাই না? তার কাস্টমাইজেশন হবে জিওগ্রাফি অনুযায়ী, কিন্তু তার মানে এই নয় যে যদি জাপানে খোলে বিদ্যাস্তু সেখানে গিয়ে সে বাংলায় কথা বলে সে তো কমিউনিকেশনটা ম্যাচ করবে না। কলকাতায় প্রচুর হিন্দি ভাষাভাষী মানুষ আছে, তাদেরকে কমিউনিকেট করার জন্য একটা রেডিও স্টেশন আছে। অ্যাজ আ অডিয়েন্স ইউ হ্যাভ আ চয়েস যে তোমার এটা ভালো লাগছে না, চেঞ্জ করে দাও। এবার হিন্দি বাংলা মেশানো এরকম স্টেশনে আমি কাজ করি, তাদেরও একটা বড় মাত্রা আছে। এবার একটা করে জিনিস হতো, এখন সেটা হয় কিনা জানি না, সেটা হচ্ছে অডিয়েন্স মেজারমেন্ট টেস্ট, এএমটি বলতো। পরে সেটা ডিজিটাল হয়ে যায়, ডিজিটাল ট্যাম টাইপের কিছু নাম ছিল, ওটা আলাদা। তো এই অডিয়েন্স মেজারমেন্ট টেস্টে একটা গানকে লোকে ভোট দিত, একটা স্যাম্পল সাইজ। এগুলো তো ভীষণভাবে কর্পোরেট ফর্মুলা ড্রিভেন। আমরা রেডিওটা শুনি আমাদের ভালোবাসার জন্য, কিন্তু তার বিজনেস সাইডটা is not a very fun side, because you have to run a station, you have to pay your government license, then you have to generate revenue, because employees and talents will be costlier every day. এটা যে কোনো অর্গানাইজেশনের মতো রেডিও সেভাবে পারফর্ম করে। আমার খুব প্রিয় স্টেশন যেটা ছিল সেটা হচ্ছে আমার, সেটা বন্ধ হয়েছে। তার বন্ধ হওয়ার পেছনের কাহিনীটাও অনেক রকম। তার মধ্যে তারাও কিন্তু পরবর্তীকালে হিন্দি গান বাজাতে বাধ্য হলো, কারণ রেটিং একটা জিনিস দেখে, দুটো জিনিস হয়, একটা হচ্ছে তোর পছন্দের প্লেলিস্ট, আর একটা হচ্ছে যেটা নাম্বারস পড়বে। এটা তুই যদি সিরিয়ালের ক্ষেত্রে দেখিস, কিছু সিরিয়াল মনে হয় যেন একই জিনিস চলছে, তার কারণ হচ্ছে তার রেটিং ওই জিনিস দেখালে বেশি আসে। এটা আলটিমেটলি একটা ব্যবসার জায়গা। তাই জন্য আমি প্রেফার দিস এরা যেখানে একজন নিজের চ্যানেল করতে পারে অ্যাজ এ মিউজিশিয়ান, অ্যাজ আ স্টোরি টেলার, অ্যাজ আ আর্টিস্ট, অ্যাজ অ্যান আর্টিস্ট। সে তার আর্টটা করবে এবং তাকে যারা দেখতে আসবে তারা কখনো সরবে না। দে উইল বি জেনুইন ফলোয়ার্স, কথাটা আমার ভালো লাগে না, দে উইল বি জেনুইন কনজিউমার্স অফ দ্যাট কন্টেন্ট। ঠিক আছে, এবার একটা কোম্পানি তার লাভ ক্ষতি নিয়েই চলবে, পাবলিক সেন্টিমেন্টের জন্য তারা কিছু কিছু জিনিস করবে, সবটা করবে। এইটা আমাকে বহু মানুষ প্রশ্ন করেছে, বহু মানুষ অভিযোগ জানিয়েছে। আমি প্রত্যেকবারই এটা বলেছি যে এটা কারো পার্সোনাল কল, একটা আর্জে এটা কল নিতে পারে, একটা সুপার ম্যানেজমেন্ট আছে, তারা ঠিক করছে সারা। আরো একটা ব্যাপার, তুই যে প্রত্যেকটা গান বাজাবি এর একটা রয়্যালটি দিতে হবে, ঠিক আছে? কারণ তুই যখন রেডিওতে গান বাজাবি বা তুই
কোনো ইভেন্টে গান বাজাবি তার একটা রয়্যালটি থাকবে। সো আমি যদি একটা এবং তুই যদি রেডিও চালাস এবং সারাদিন তো তুই শুনছিস না, তোর হয়তো উইন্ডোটা 15 থেকে আধা ঘন্টার, আর বেশি তোর পক্ষে সময় না, বাকি কাজ করবি। সারাদিনে যদি আমার গানের সংখ্যা 1000 হয়ে যায়, 2000 হয়ে যায়, তাহলে আমার রয়্যালটিটা আবার বেড়ে যায়। বিভিন্ন ভাবে আমরা, যেমন রেডিও ক্ষেত্রে আমি দেখতাম যে কিছু গান আছে যেগুলো অনেকবার পাবো, তার পেছনে লজিকটা ছিল যে এই গানগুলো এখন কম, অন্য গানগুলো শুনতে ভালো লাগছে কিন্তু কম কেন বাজে। আমিও নিজে কতবার বলেছি আমার মিউজিক ম্যানেজারকে যে এই গানগুলো, যেটা একটা পলিসি, এটার পেছনে একটা ভীষণ ডেটা ড্রিভেন পলিসি কাজ করে। আমার পছন্দ এই গানটা শুনতে, দেন প্লে ইট অন ইওর own device and listen. The radio is playing because it is here to do a business. আচ্ছা, এই আমাদের এই যে উদ্যোগ, যে যাদের উদ্যোগে আর কি আজকে এই আড্ডা সেশনটা আমরা শুরু করলাম, যেহেতু তুই ই লার্নিং এর কথা বলছি, আমাদের সিস্টেমটাও তো মোটামুটি তাই। এটা কি আমার তোর পোস্ট দেখে বা বিদ্যাস্তুর পেজে যেসব পোস্ট দেখে আমাদের সবথেকে ইন্টারেস্টিং লেগেছে এই নতুন বিষয়, যেটা উইথ টাইম আমরা সবাই জানতেও পারি না। আগে তো এই সোর্সগুলো ছিল না। আমার যেটা সবথেকে ভালো লাগে এই অ্যাওয়ারনেসটা তৈরি করছে। সাকসেস পার্সেন্টেজ আই ডোন্ট বিলিভ, কারণ হচ্ছে যে সেটার অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড। কিন্তু আজকে যে ছেলেটা সদ্য গ্র্যাজুয়েশন করবে, তার কাছে কোনো রুট ম্যাপ নেই, অ্যাটলিস্ট বিদ্যাস্তু তাকে সেই মানে গুগল ম্যাপে যেমন বলে টেক রাইট টেক লেফট, তো ডেস্টিনেশন অনুযায়ী তুই টেক রাইট টেক লেফট করতে পারবি থ্যাঙ্কস টু বিদ্যাস্তু। এটা আমার মনে হয়। সেকেন্ডলি, টেকনোলজি রোজ বদলাচ্ছে, প্রতি ঘন্টায় বদলাচ্ছে। বাই দ্য টাইম উই এন্ড দিস পডকাস্ট আর অনেক কিছু এসে গেছে। তো সেইটার অ্যাওয়ারনেসটা এগেন বিদ্যাস্তুর সাথে অনেক কিছু করে। এবং আরো একটা যেটা আমার ভালো লাগে যে নিজের ভাষা, আমাদের তো একটা ওই যে বলেছিলাম কতগুলো ছেলে আসতো যারা বাংলা মিডিয়াম বলে তাদের বুঝতে অসুবিধা, তো সেইটাও যে সেই হার্ডেলটাও যে ক্রস করা সম্ভব, সেটাও আমার মনে হয় বিদ্যাস্তুর একটা অ্যাডভান্টেজ আছে। I wish them well. I wish all of you well, যারা বিদ্যাস্তুতে আছিস। এবং আমার মনে হয় যে আগামী দিনে এরকম একটা আরো হোক এবং আরো অনেক ইন্টারেস্টিং মানুষের সাথে আমাদের আলাপ হোক, বিদ্যাস্তুর থ্রু দিয়েই হোক, এবং ভালো অনেক অনেক ধন্যবাদ। এবং এটাও আমরা জানিয়ে রাখি, আমরা নতুন যে অনেকগুলো সেগমেন্ট শুরু করছি, তার মধ্যে যেমন পডকাস্ট, যেখানে অনেকজন যারা আমাদের চারপাশে রয়েছে নিজ নিজ ক্ষেত্রে শাইন করছে, ছাঁচ ভেঙে বাঁচতে শেখাচ্ছে, তেমন প্রচুর মানুষকে আমরা নিয়ে আসবো। এবং একই সঙ্গে বিদ্যাস্তুর পক্ষ থেকে ইউটিউব চ্যানেলে অনেক টেকনোলজি, অনেক ইনফরমেশন, অনেক গাইডেন্স সম্পূর্ণ ফ্রিতে দেওয়া হবে। আই রিপিট, বিদ্যাস্তুর পক্ষ থেকে অনেক কিছু শেখানো হবে সম্পূর্ণ ফ্রিতে। সুতরাং আড্ডা হোক বা পড়াশোনা, এই আপডেটগুলো যদি আপনারা পেতে চান, অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বাটনটাকে অন করে রাখুন।